আসসালামু আলাইকুম। বাংলাদেশে ট্রান্সজেন্ডারিজম আবার প্রমোট করার চেষ্টা করছে কিছু ব্যক্তি। তারা যে আর্গুমেন্টগুলো দিচ্ছে সেটা সম্পূর্ণ ইললজিক্যাল, ইট ডাজন্ট মেক সেন্স। এবং কেন ইট ডাজন্ট মেক সেন্স এটা আপনারা শুনলে নিজেরাই বুঝতে পারবেন। সো আমাদের সমাজে রাষ্ট্রে আহ, পুরুষ নারীর বাইরেও কিন্তু আরো অনেক মানুষ আছেন। অ্যাকচুয়ালি পুরুষ নারীর বাইরে আরো কোনো মানুষ নাই, ওটা উনি ট্রান্সজেন্ডারের কথা বোঝাচ্ছেন। ট্রান্সজেন্ডারকে আমরা অ্যাকনলেজ করি না, বাংলাদেশের আইন অ্যাকনলেজ করে না, বাংলাদেশে কিছুই অ্যাকনলেজ করে না ট্রান্সজেন্ডারিজমকে। আমরা যাদেরকে হিজড়া বলি তারা শারীরিকভাবে অসুস্থ, এই অসুস্থর জন্য, তারা ডিসেবিলিটির জন্য তাদেরকে আমরা স্পেশাল বেনিফিট দেই এবং আমরা সেটা তাদেরকে সম্মান করি এবং আমাদের ধর্মেও তাদের ব্যাপারে বিভিন্ন বিধান এবং তাদেরকে রাইটসের কথা বলা আছে। তো একটা আলোচনায় সবাই ছিলাম আমরা সিরিয়াস এর। তো সেখানে দেখলাম যে যাদেরকে আমরা ট্রান্সজেন্ডার বলি বা অন্য লিঙ্গের বলি, তৃতীয় লিঙ্গ বলি, ট্রান্সজেন্ডারের সাথে তৃতীয় লিঙ্গ উনি গুলাচ্ছেন ইচ্ছা করে। কারণ এই তৃতীয় লিঙ্গর কথা যখন আইনগুলো যখন আসছে তখন মূলত হিজড়াদেরকে মাইন্ডে রেখে এসেছে, এখানে ট্রান্সজেন্ডার তৃতীয় লিঙ্গের মধ্যে পড়ে না। কিন্তু তারা এরকম আর্গুমেন্ট দিচ্ছে ইচ্ছা করে, যাতে করে তৃতীয় লিঙ্গের যে থার্ড জেন্ডার বা হিজড়াদের যে অধিকার সেটা যাতে, এই যে যেসব ছেলে নারী সাজে বা যেসব মেয়ে পুরুষ সাজে, তারা যাতে সেই অধিকারগুলো এক্সট্রা সুবিধাগুলো নিতে পারে, যারা অসুস্থ তাদের থেকে নিতে পারে, এই জন্যই উনি তৃতীয় লিঙ্গের সাথে ট্রান্সজেন্ডার গুলাচ্ছেন। তাদের একজন বক্তব্য যখন দেয়া শুরু করলেন, আরেকজন নারী রাজনৈতিক নেত্রী উঠে দাঁড়িয়ে সেটা সভাটা ত্যাগ করলেন। তার বক্তব্য হচ্ছে যে একজন পুরুষকে নারী সাজিয়ে এনে নারীকে অসম্মান করা হয়েছে। এখন যেই রাজনৈতিক ফিমেল বা নারী রাজনৈতিক নেত্রী যিনি এই ত্যাগ করেছেন এবং প্রতিবাদ করেছেন তাকে আমরা সেলুট জানাই। উনি উনি নিশ্চয় উনি বলতেছেন যে দলের কথা, উনি কোন দল করেন সেটা বলেন নাই, বলা উচিত ছিল এবং এই নারী নেত্রীর নামও বলা উচিত ছিল, যাতে করে আমাদের ফুল সাপোর্ট তারা পায়। কারণ এটাই তো বাস্তবতা যে একটা পুরুষ যখন নারী সেজে নারীর অধিকার নিতে যাবে, তখন এটা তো কমপ্লিটলি মানে ননসেন্স, ইটস কমপ্লিটলি ইললজিক্যাল। এটা তো নারীকে অসম্মান করা অবশ্যই হচ্ছে এবং নারীর অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। যেই অধিকার নারীর জন্য, ধরেন ফিমেল ওয়াশরুম বলেন বা নারীর সংরক্ষিত সিট, তো এখন এইসবের জায়গায় পুরুষ চলে যাবে, পুরুষ যে বলবে যে না আমি নারী, সো আমাকে দিতে হবে। বা আমরা যদি বলি ভিকারুন্নেসা স্কুল বা নারী ফিমেল স্কুলে এখন ছেলেরা ঢুকবে, বলবে আমরা নারী, কারণ তারা নারী এবং তারা ট্রান্সজেন্ডার বললেই ভিকারুন্নেসা এখন পুরুষরা ঢুকতে পারবে। এরকম ননসেন্সিক্যাল কথাবার্তা যে এই পার্লামেন্টেরিয়ান অ্যাগ্রি করেন নাই, নারী নেত্রী অ্যাগ্রি করেন নাই, এটাই হচ্ছে তাকে আমরা সম্পূর্ণ রেসপেক্ট জানাই। উনি ননসেন্স, এখন যেই ননসেন্স ইউকে আমেরিকাও এখন এগুলো চলে না, সেগুলো বাংলাদেশে চালানোর চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করে। এই জন্য আমরা ওনাকে রেসপেক্ট করি। আমি তার রাজনৈতিক পরিচয়টা আমি বললাম না। সংকটটা এই জায়গায় আসলে আমরা কাউকে আসলে মানুষ হিসেবে বিবেচনা করি নাই। মানে অনেক আবেগের সাথে বললাম, আমরা আসলে কাউকে মানুষ হিসাবে বিবেচনা করি না। মানে আবেগটা আছে, আবেগ আছে কিন্তু লজিক নাই। মানুষ হিসাবে আমরা সবাইকে বিবেচনা করি না। কেউ কি বলেছে যে অপরাধী যারা করে, যারা ক্রিমিনাল, তারা মানুষ না? আমি আমি আমার আইনে পড়া দরকার নাই, আমি জানি যে একটা পুরুষ যখন নারী মানে সাজে, সে যে যখন নারীর মানে প্লেসগুলো টেক ওভার করার চেষ্টা করে, সেটা ক্রিমিনাল। বাংলাদেশের কারেন্ট আইনে এটা ক্রিমিনাল অফেন্স। আপনি যেই স্পেসটা শুধু নারীদের জন্য, সেটা আপনি যদি পুরুষ হয়ে অকুপাই করতে যান, ইট ইজ এ ক্রাইম। আপনি নারীর সিট দখল করতে গেলে ইট ইজ এ ক্রাইম, তাই না? আপনি পুরুষ হয়ে নারীর ওয়াশরুমে যাবেন, ইট ইজ এ ক্রাইম। আলাদা করে নারী হিসেবে ভাবা, পুরুষ হিসেবে ভাবা, অন্য লিঙ্গের হিসেবে ভাবা, মানুষ হিসেবে আমাদের ভাবতে হবে। ট্রান্সের ইস্যু আমরা সব ক্রিমিনালদেরকেই মানুষ হিসেবেই ভাবি। তারা ক্রাইম করলে তাদেরকে আমরা জেলে মানুষ হিসেবেই ঢুকাবো। এটা নিয়ে আপনি কথা বলেছেন। অ্যাজ এ ডক্টর আমার কাছে মনে হয় যে মেল অ্যান্ড ফিমেল বায়োলজিক্স, এটা নিয়ে আমি ইন ডিটেইল পড়াশোনা করেছি। আমি অহংকার জায়গা থেকে ডেফিনেটলি বলছি না, কিন্তু আমি আমার একাডেমিয়ার জায়গা থেকে বলতে পারি। অ্যাকর্ডিং টু WHO ICD-11, এখানে ট্রান্স, থার্ড জেন্ডার, ইন্টারসেক্স অ্যান্ড জেন্ডার ডিসফোরিয়া চারটা টার্ম আলাদা, অ্যান্ড মেল ফিমেল আলাদা। ট্রান্সের ইস্যুটা ফার্স্ট অফ অল WHO বিদেশি যেগুলো ওনারা সাইট করতেছেন, বাট ইটস নট আ ওয়ার্দি সাইট। একই এইসব যে WHO বা মানসিক যে তাদের যে আছে, যে যেগুলো প্রতিষ্ঠান আছে, তারা পলিটিক্যালি মোটিভেটেড। একবার মানে যখন তাদের দেশে সমকামিতা ইলিগাল ছিল, তখন তারা এই সমকামিতাকে মানসিক অসুস্থতা হিসাবে দেখেছে। এখন আবার সেটা আবার সরাই ফেলেছে, আবার সামনে আবার ঢুকাবে। সো এটা ওদেরকে আসলে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নাই। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, ইররিসপেক্টিভ অফ ওয়েস্টার্ন
কোনো ইনস্টিটিউশন কি বললো? স্পেসিফিক ভাবে আমি আমার জন্য মনে করি, সাপোজ একটা ছেলে এসে এখন তার কাছে মনে হয় সে মেয়ে, সে আমার সাথে এসে থাকা শুরু করলো, আমার সবকিছু ইউজ করা শুরু করলো, ওয়াশরুম, আমার থাকার জায়গা বা ডিফারেন্ট এরকম অনেক রাইট, এগুলো সবই বাংলাদেশের আইনে মানে অপরাধ, ইটস এ ক্রিমিনাল অফেন্স, মানে 5-6টা দণ্ডবিধি ধারাতে এদেরকে ফেলানো যাবে এইসব অপরাধ। কিছু বিভিন্ন হোস্টেলে আমরা যখন প্রায় অলমোস্ট 1 ইয়ার এগো এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলা শুরু হয়েছে, তখন অনেকগুলো জায়গায় এই জিনিসগুলো হাইলাইট হয়েছে এবং এই রিলেটেড কথাবার্তা এসেছে। মেয়েরা এই জায়গাটায় অনেক বেশি আনসেফ ফিল করা শুরু করেছিল যে এখন আমরা এই বিষয়টাকে যদি মিনিমাইজ করতে না পারি, কন্ট্রোল করতে না পারি, তাহলে ইন ফিউচার দেখা যাবে যে আমার সাথে এরকম কোনো একটা অকারেন্স হচ্ছে যেটাকে এই সোসাইটিও অ্যাকনোলেজ করে না, অ্যান্ড অ্যাজ এ গার্ল বা অ্যাজ এ ফিমেল আমিও সেই বিষয়টা থেকে বের হয়ে আসতে পারছি না, এবং একটা মেয়ের জন্য এটা একটা লাইফ টাইম ট্রমা হিসেবে কাজ করে। এবং আমি খুবই খুশি হব যদি নেক্সট আমরা এই ধরনের কোনো ডিসকাশনে এই বিষয়গুলো নিয়ে আরো অনেক আলাপ আলোচনা করার সুযোগ পাই, কথা বলার সুযোগ পাই। এটাও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। থ্যাংক ইউ। আমি জাস্ট আপনাকে প্রশ্ন করি, যদি আজকে এরকম তাদেরকে ওইখানে থাকতো, আপনি কি আপত্তি করতেন না করতেন না? কারণ অবশ্যই করা উচিত, অবশ্যই আপত্তি করা উচিত, এবং তাদের এগেনস্টে প্রতিবাদ করা উচিত। এবং তারা যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে দেখে, নারী অনলি স্পেসে যদি তারা অকিউপাই করে, তাহলে তাদেরকে পুলিশে ধরাই দেওয়া উচিত। এখানে আমরা অনেক ছেলেরা আছি, যেহেতু আজকে ছেলেরা আছে, ছেলেদের সাথে ট্রান্সজেন্ডারের সম্পর্ক কি আমি বুঝলাম না। ছেলেরা আছি তাই বলে ট্রান্সজেন্ডার তো একটা মানে সে একটা ক্রাইম করার জন্য সে প্রিপেয়ার হচ্ছে যে সে একটা ক্রাইম করবে, তো সেটার সাথে ছেলেরা আছে এটা সম্পর্ক কি আমি বুঝলাম না। টপিক ডিফারেন্ট, আমার মনে হয় আমাদের কথাবার্তা ওইদিকে যেত না, কিন্তু এই টপিকে যদি কথা হতো আমি তাদের সাথে ডিসকাশন করতাম। সেটা ছিল একেবারেই একটা পলিটিক্যাল ডিসকাশন, সেখানে তাদের একজন প্রতিনিধি ছিলেন, সেখান থেকে উঠে গেছেন। তো আমরা তো তারা তো আপনি যদি যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি করেন, তারা তো স্রষ্টার সৃষ্টি, মানুষ তো মানে স্রষ্টা নিয়ে আসছে, মানে গড নিয়ে আসছে, যেখানে গড এগুলোকে ইলিগাল বলেছেন, ক্রাইম বলেছেন, বলেছেন এইগুলো ওয়ার্স্ট, মানব সভ্যতার সবচেয়ে ওয়ার্স্ট ক্রাইমের মধ্যে এগুলো আছে। তো সেখানে তিনি স্রষ্টা আবার আনছে। তাদের লজিকটা কি আপনি শুনেন, ওরা মানুষ, তো ওরা মানুষ মানে আবেগের সাথে, মানে মানুষ, মানে আমার মনে হচ্ছে যে বুকের ভিতরে মনে কান্না চলে আসছে যে মানুষ, মানে শুধু এই আবেগটাই আছে। কিন্তু যারা একটু লেফট লিনিং তাদের আবেগ ছাড়া আর কিছু নাই। কারণ আমরা তো একই কথা বলছি যে মানুষ, এইসব মানুষকে আমরা জেলে ভরবো কারণ তারা ক্রাইম করছে, তারা ক্রিমিনাল। এইসব ক্রিমিনালদেরকে আমরা জেলে ভরবো কারণ তারা মাল্টিপল বাংলাদেশের প্রচলিত আইনের মাল্টিপল দণ্ডবিধি দ্বারা লঙ্ঘন করছে। মানুষ হিসেবে তো অস্বীকার করা যাবে না। না না না, ক্রিমিনাল যেগুলো মানুষ আছে তাদেরকে আমরা অস্বীকার করি না, সেসব মানুষকে আমরা জেলে ভরতে চাই। তো আমরা যদি এখন তাদেরকে রাস্তায় চলতে দেখি, আমরা বলবো যে তারা রাস্তায় থাকতে পারবে না। রাস্তায় চলার কথা কে বলতেছে? উনি এই যে এটাকে বলে হচ্ছে, আমরা ফিলোসফিতে বলি এটাকে বলে রেড হেয়ারিং। প্রশ্ন করছে একটা, উত্তর দিচ্ছে আরেকটা, জিজ্ঞেস করছে নাম, বলতেছে হচ্ছে বাবার নাম, এটা হচ্ছে রেড হেয়ারিং। তো উনি রেড হেয়ারিং ফ্যালাসি করছে, কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে উনি তো বলতেছে স্পেসিফিক কেসে যে সে নারীদের স্পেস যখন অকিউপাই করবে, মানে যে মেয়েটা আর কি প্রশ্ন করলো, সে তো বলতেছে যে আমাদের মেয়েদের হস্টেলে যখন একটা পুরুষ আসবে বা মেয়েদের ওয়াশরুমে যখন একটা পুরুষ ঢুকবে, এইসব কনটেক্সটে তো সে ক্রাইম করতেছে। এখন উনি উত্তর দিছে রাস্তায় যদি হেঁটে যায়, রাস্তায় হেঁটে গেলে আমরা কেন কিছু করবো? মানে আমরা কিছু বলছি রাস্তায় হেঁটে গেলে কে কে মনের ভিতরে ট্রান্সজেন্ডার আমরা কিছু বলবো? সে যদি ক্রাইম করে বা ক্রাইমের পরিকল্পনা করে, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে বাধা দেব। কোনোভাবেই আমি তাদেরকে কথার মাধ্যমে হোক বা আমার কাজের মাধ্যমে হোক আঘাত করাই না, এটাও ঠিক না। উনি বলতেছেন কথার মাধ্যমে হোক বা কাজের মাধ্যমে হোক হার্ট করবো না। অবশ্যই আপনি কেউ যদি উল্টাপাল্টা কিছু করে, ক্রাইমের জন্য প্রস্তুতি নেয়, তাহলে অবশ্যই আপনার কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে তাদেরকে প্রতিরোধ করা আপনার আইনি দায়িত্ব। আপনার সিভিক সেন্স থাকলে এটা আপনি করবেন। এটা তো আমি নিজেই সাপোর্ট করব না, তাদের কোনো প্রবলেম হলে আমি সেখানে তাকে হেল্প করব, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু এখানে মূলত তার আইডেন্টিক্যাল যে টার্মটা সে ব্যবহার করছে, আমরা যদি সোশ্যালি এটাকে রিকগনাইজ করা শুরু করি, আলটিমেটলি এটা আমাদের ফিউচারের জন্য কোন দিকে নিয়ে যাবে। এই মেয়েটা বুঝতে পারছে, তারা সোশ্যালি আগে রেকগনাইজ করানোর চেষ্টা করবে, তারপরে আইনিভাবে রেকগনাইজ করার চেষ্টা করবে। কারণ বাংলাদেশে আইনিভাবে এটা রেকগনাইজ না, একদম ক্লিয়ারলি না, এবং মাল্টিপল দণ্ডবিধি ধারার মধ্যে তাদেরকে ফেলা যাবে, তাদের ক্রাইমগুলোকে ফেলা যাবে। এখন থার্ড জেন্ডার যেটা হিজড়াদের যে অধিকারের যে আইনের কথা আছে যেগুলো কিছু, সেগুলোর ভিতরে তারা ট্রান্সজেন্ডার ঢুকিয়ে এগুলোকে বাকি যেগুলো দণ্ডবিধি ধারা আছে সেগুলোকে তারা নালিফাই করার চেষ্টা করছে। সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। যারা ট্রান্সজেন্ডার আছে, যারা অন্য কোনো পার্ট থেকে আসে, যারা আপনাকে আনকমফোর্টেবল ফিল করে, ওদের পলিটিক্যাল রাইটস এক্সারসাইজ করারও রাইট আছে।
সো এই জায়গাটাকে আপনারা যখন মানে অ্যাক্রস দ্য টেবল আপনি অধিকার রাইটস যদি ইংরেজিতে বলেন তাহলে জিনিসটা খুব স্মার্ট শোনায়, কিন্তু উনি কিন্তু কিছু বলে নাই। কার পলিটিক্যাল রাইটস? হ্যাঁ, পলিটিক্যাল, এই যে এটাও রেড হেয়ারিং এর মধ্যেই পড়ে। পলিটিক্যাল রাইটস হ্যাঁ আছে, সবার আছে, যতক্ষণ না পর্যন্ত ওরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে না থাকবে তাদের রাইটস আছে। বাট দে ডোন্ট হ্যাভ দ্য রাইটস টু ডু মানে গো টু আ ওমেন্স ওয়াশরুম অর আ ওমেন্স হোস্টেল অর আ ওমেন্স স্কুল, অ্যান্ড দে ডোন্ট হ্যাভ দ্য এনি রাইট টু টেক আ সিঙ্গেল স্পেস ইন, যেমন বাসের মধ্যে নারীদের মানে সিট আছে, সব বাসের মধ্যে সংরক্ষিত সিট আছে। তো এই সিটে যদি কোনো পুরুষ নিজেকে দাবি করে বসে, দে ডোন্ট হ্যাভ দ্যাট রাইট, দে ডোন্ট হ্যাভ দ্যাট পলিটিক্যাল রাইট। এই জন্যই মনে করেন যে এই যে আমি বইটা লিখছি না, আমি যে ওয়ান উম্মা ম্যানিফেস্টো বইটাতে লিখছি, এটা লেখার একটা কারণ হচ্ছে এইখানে আমি একটা অধ্যায় লিখেছি রাইট, কারণ আমরা রাইটস কি, এই যে ইংরেজিতে একটু রাইটস বলে মনে হয় যে অনেক কিছু বলে ফেলছে, পলিটিক্যাল রাইট দুটো ইংরেজি শব্দ বললো, কিন্তু রাইটস আসলে কি, কোথার থেকে আসে, কিভাবে আসে, এগুলো সব আমি আমার বইয়ে লিখছি। এখন অনেকে বলতেছেন যে এগুলো পড়ে কি হবে, এগুলো হবে। আপনাদের সবার আসলে আমার বইটা পড়া উচিত, যে অধিকার কি এটা আমাদের বেসিকটা জানতে হবে, নইলে এই ধরনের কোয়েশ্চেন আপনারা উত্তর দিতে পারবেন না। বেসিক যে অধিকার জিনিসটা কি, কোত্থেকে আসে, একটু ইংরেজিতে বললে কি অধিকার হয়ে যায়, বিষয়টা কিন্তু এরকম না। রিকগনাইজ করা শিখবেন। না, আমরা যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে তাদের ক্রাইম করার কোনো অধিকার নাই, দে ডোন্ট হ্যাভ দ্য রাইট, সো তাদেরকে আমরা রেকগনাইজ করব না। এটা করাটা বাংলাদেশের আইনে, প্রচলিত আইনে অবৈধ। That will be our first step towards a better political transition, because you only protecting your own rights is not politics. Own rights, what are you talking about? What do you mean rights? মানে আমি যদি ওনাকে জিজ্ঞেস করি যে আপু আপনি একটু রাইটসটা কি এটা একটু ডিফাইন করেন। Politics is going across the table and walking into another person's shoes. হ্যাঁ, তো উনি যেহেতু পলিটিক্স করতেছেন, ওনার বোঝা উচিত উনি একটা নারীর শুতে যায়, ওনার যদি মেয়ে থাকে, তার মেয়ের সাথে যদি একটা ছেলে ওয়াশরুমে ঢুকে যদি বলে আই এম আ ওম্যান, এই ওনার ওই শুতে আসলে পড়া উচিত, ওই মেয়েটার শুতে পড়া উচিত, কারণ নিজের মেয়ে যদি এরকম সিচুয়েশনে না পড়ে উনি বুঝেন না, তো এজন্য। আমি হিজাবি বলে শুধু যেভাবে করে ডাচ গভর্নমেন্ট নিকাবকে ক্রিমিনালাইজেশন করেছে, we don't want to criminalize some other form of people or form of choice for people. মানে এই যে বললাম না, মানে ওনারা কথা বলেন কিন্তু কথার মধ্যে লজিক নাই। ডাচ গভর্নমেন্ট হিজাব ব্যান করেছে, উই ক্যান ডিসকাস যে ওয়েদার দে হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট অর নট, বাট বাংলাদেশে আমরা তাই বলে সাম আদার গ্রুপ অফ পিপলকে আমরা ব্যান করব না, দ্যাট ইজ ইনসেইন, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, বিকজ দের আর গ্রুপস অফ পিপল যাদেরকে আমরা ব্যান করি, দে আর কল্ড ক্রিমিনালস। এখন ক্রিমিনালস কারা, অপরাধী কারা, সেটাকে আমরা ডিফাইন করি যে কারা, এবং সেটার যে ডিফিনিশনটা আমরা দেই যে অপরাধীকে, ধরেন কেউ একটা গ্রুপ এসে বলল যে আমরা হচ্ছে মানে যেমন মাদ্রাসায় আমরা দেখছি ইনক্রিজিংলি ছেলে শিশুদেরকে ধর্ষণ করছে, তারা যদি বলে হ্যাঁ আমরা উই আর আ গ্রুপ, আমরা হচ্ছে পেডোফাইল, আমরা হচ্ছে শিশু ধর্ষণ করি, এবং ইউ ক্যানট ব্যান আস, উই আর এ স্পেশাল গ্রুপ অফ পিপল। নো, ইউ ক্যান ডু দ্যাট। আমরা অবভিয়াসলি একটা গ্রুপ, যারা যেসব গ্রুপ ক্রাইম করবে অ্যান্ড যেসব গ্রুপকে আমরা ক্রিমিনাল হিসাবে ডিফাইন করতেছি বেসড অন আওয়ার লজিক্যাল রিজনিং, এগেন এগুলোর বিস্তারিত আলোচনা আমার বইয়ে আছে, পড়ে নিন, তাদেরকে অবশ্যই আমরা ব্যান করব। যারা ক্রিমিনাল তাদেরকে আমরা ব্যান করব। এখন হিজাবের তাদেরকে যে ডাচের গভর্নমেন্ট যে হিজাবের কথা বললো, এটা নিয়ে আলোচনা করাটা আসলে ওয়েস্ট অফ টাইম, বিকজ তাদের যে ফ্রিডম অফ স্পিচের কথা বলা আছে, তাদের যে পরিধি বলা আছে, সেখানে তাদের নিজেদের আর্গুমেন্ট তারা নিজেরাই ভায়োলেট করছে, সেটা অন্য আর্গুমেন্ট। বাট ইউ ক্যানট, এটার সাথে এটা রিলেশন হয় না যে একটা ক্রিমিনাল, বাংলাদেশের একটা ক্রিমিনাল যে নারী অধিকার নিতে চাচ্ছে, পুরুষ হয়ে নারী অধিকার কেড়ে নিতে চাচ্ছে, তার সাথে আপনি হিজাব ব্যান্ডের তুলনা কোনোভাবেই করতে পারেন না। হ্যাঁ, আপনার বাউন্ডারিতে এসে তো আসতেছে না, আপনাকে একটা তাকে ফার্স্ট অফ অল বাউন্ডারিতেই, ওনার যে কোয়েশ্চেনটা ছিল, মেয়েটা যে প্রশ্নটা করলো, সে কিন্তু ওই স্পেসিফিক ডোমেনের মধ্যেই প্রশ্ন করছে যে তার বাউন্ডারিতে যখন এরা আসবে, যেটা তারা আসে এবং তাদের ইন্টেনশনই এটা, তখন সেই ক্ষেত্রে কি করবে সেটা জিজ্ঞেস করছে। আপনারা এখন উত্তর কি দিচ্ছেন আপনারা নিজের প্রবলেম শিওর না। পাবলিক প্লেসেও যখন আপনি তাকে তার পলিটিক্যাল রাইটস এক্সারসাইজ করতে দিবেন না, দ্যাট টাইম ইউ বিকাম অ্যান অ্যাবিউজার। জাস্ট লাইক আমাদেরকে যখন ইউ আর অ্যান অ্যাবিউজার, যখন আপনি একটা গ্রুপ অফ পিপলকে ক্রাইম করতে উৎসাহিত করতেছেন, তখন ইউ বিকাম অ্যান অ্যাবিউজার, ইউ আর। ফর এক্সাম্পল, আপনি যদি কাউকে নারী অধিকার ছিনতাই করতে উৎসাহিত করেন, নারীদের স্পেসে পুরুষকে ঢুকানোর উৎসাহিত করেন, তখন ইউ আর দ্য অ্যাবিউজার। সো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট?
সো আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। আমরা যখন আমার রাইটের কথা বলবো, আমাকে চিন্তা করতে হবে আমি অ্যাজ আ পাবলিক মেম্বার আমি আরেকজনের রাইটের কথাও সবসময় বলতে হবে, এবং এটা যদি আমি বলতে না জানি না শিখি তাহলে আমার পলিটিক্সটা অর্ধেকই থেকে যাবে। না, আমি এখানে একটু পজ দেই। ওনারা যে এত রাইটের কথা বলেন, আমি আমার ইয়েটা শেয়ার করি। এই যে আমার বই একুম্বা ম্যানিফেস্টো, এখানে আমি একটু দেখাই নেই, বিকজ ইটস ইম্পর্টেন্ট। প্রেক্ষাপট বুঝে আমার এই বইটা যে 1.5 বছর পেন করে আমি লিখলাম, এটা একটা কারণে লিখছি। এই যে হোয়াট ইজ রাইটস, এখানে একটা অধ্যায় আমি লিখেছি হোয়াট ইজ রাইটস। এইখানে গেলে অধিকার কি সেটা আপনি জানতে পারবেন, অধিকারের সংজ্ঞা, অধিকার কোথার থেকে আসে, কি রকমের অধিকার আছে, কয় রকমের অধিকার আছে ইত্যাদি আপনি জানতে পারবেন। যাই হোক, আমরা আবার ওনাদের কথায় ফিরে যাই। হিজড়া নিয়ে যে কমেন্ট এসেছিল, আমাদের দেশ তো ইসলামিক যে শরিয়া আইন অনুযায়ী চলে না, সো আমাদের অ্যাকচুয়ালি আমাদের দেশ শরিয়া আইন অনুযায়ী চলে, বাংলাদেশের ফ্যামিলি ল পুরোটাই শরিয়া আইন দিয়ে চলে। সো আই ডোন্ট নো হোয়াট শি ইজ টকিং অ্যাবাউট। এখন হ্যাঁ, আমাদের ক্রিমিনাল ল শরিয়া আইন দিয়ে চলে না, দ্যাটস আ ফ্যাক্ট। বাট ঢালাওভাবে যদি আপনি বলেন বাংলাদেশের শরিয়া আইন দিয়ে চলে না, কথাটা সত্যি না। শরিয়া আইন নিয়ে চলে না, এবং আপনাদের বিরোধী দলীয় নেতা আমাদের শফিকুর রহমান, উনিও ক্লিয়ারলি ইলেকশন আগে বলা হয়েছে যে আমরা শরিয়া আইন স্টাবলিশের কথা বলছি না। তার মানে আমার দেশের আইনে যে বিরোধী দলের নেতা বললেও কিছু যায় আসে না। উনি শরিয়া আইন চায় কি, বিরোধী দলের নেতা চায় কি চায় না, সরকারি দলের নেতা চায় কি চায় না, ইটস ইররেলেভেন্ট। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 50% আইন হচ্ছে শরিয়া আইন চলে, বাকি 50% যেটা ক্রিমিনাল ল সেটা শরিয়া আইনের নাই। এবং অ্যাজ আ মুসলিম আপনার শরিয়া আইন বলে আসলে কিছু নাই, শরিয়া আপনার অবশ্যই চাওয়া উচিত। যেভাবে আমরা থার্ড জেন্ডারকে, হিজড়া সম্প্রদায়কে আমরা যদি স্বীকার করি, এখন এই ভদ্র মহিলা প্রবাবলি ট্রান্সজেন্ডারিজম কি সেটাই বুঝে নাই বা জানে না। উনি মনে করতেছে ট্রান্সজেন্ডারিজম মানে হিজড়া। সো আমরা ওনাদেরকে তো স্বীকার করি, উনি শি ইজ নট ইভেন ইন দ্য সেম প্লেস। মানে উনি এখন উনি আমাদের লেভেলেই নাই আর কি, যে উনি জানেই না হিজড়া ট্রান্সজেন্ডার যে এক না। ফর্মের মধ্যে যদি একটা থার্ড জেন্ডারের জায়গা থাকে তাহলে তাদের রাইটস নিয়েও কথা বলতে দিতে হবে। সো এটা কি রাইট, বিকজ আমরা হিজড়ারা তাদের অধিকার নিয়ে কথা বলো, পার্ট অফ হিজড়াদের অধিকার নিয়ে কথা বলা ইজ যে ট্রান্সজেন্ডাররা হিজড়াদের অধিকার নিবে না, ইটস পার্ট অফ দ্যাট কনভারসেশন। কারণ হিজড়াদের অধিকার ট্রান্সজেন্ডাররা নিতে পারে না, এটা হিজড়াদের অধিকার, ট্রান্সজেন্ডার অধিকার না। বলে ইনক্লুসিভ ডেমোক্রেসি চর্চা আমাদের এইভাবেই করতে হবে। ওনাকে নিয়ে আমার কিছু বলার নাই, উনি জানেই না কি হচ্ছে এখানে, শি ইজ ইন হার ওন লেভেল, ইন হার জোন। হবে রিলিজিয়নকে আর পলিটিক্সকে আমাদের অধিকারের সাথে না জড়াই। রিলিজিয়নকে আর পলিটিক্সকে আমরা অধিকারের মধ্যে না জড়াই, তাহলে অধিকারটা আসবে কোথার থেকে? অধিকার কি ফুলের গাছের মতো মাটির থেকে তৈরি হয়, নাকি আমাদের জন্ম যখন হয়েছি, যেদিন আমরা জন্ম হই সেদিন আমাদের বাচ্চাদের পিঠের মধ্যে লেখা থাকে অধিকার, এইগুলো? নাকি সরকার যেটা বলে সেটাই অধিকার? অধিকারের তো একটা সোর্স আছে। তো রিলিজিয়ন এবং পলিটিক্সের সাথে আমরা অধিকারটা না জড়াই, তাহলে ওনারা অধিকার বলতে কি বোঝায় এটা ওনারা নিজেরাও জানে না। আপনি যদি ওনাদেরকে জিজ্ঞেস করেন অধিকার কি, এটা একটু ডেফিনিশনটা দেন, ওনারা দিতে পারবে না। বিকজ সব ধর্মের মানুষের, সব জেন্ডারের মানুষের, সব ধরনের মানুষের, if he or she or a transgender or somebody else is a Bangladeshi, he or she and everybody else has the right. হ্যাজ দ্য রাইট। তো রাইট, এখন সেই রাইটটা কি সেটা আপনি একটু ডিফাইন করেন। কারণ বাংলাদেশে ট্রান্সজেন্ডার ডাজ নট হ্যাভ দ্য রাইট টু ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু, টু টেক দ্য রাইটস অফ আদার পিপল। অন্যদের অধিকার ট্রান্সজেন্ডাররা কেড়ে নিতে পারে না, এটা তাদের অধিকার বাংলাদেশে নাই। To get হ্যাঁ, বাট ইন সাম সেন্স বাংলাদেশের সব নাগরিকের ইকুয়াল রাইট আছে, তার মধ্যে অবভিয়াসলি আরেকজনের অধিকার কেড়ে নেওয়ার অধিকার ট্রান্সজেন্ডারদের নাই। the minimum human rights. হিউম্যান রাইটস কোথা থেকে আসে? অ্যাগেন আমি আবার আমার বইটা যদি দেখাই, দরকার নাই দেখানো, বাট হ্যাঁ আমি ওইটা নিয়েও একটা বিস্তারিত ডেফিনেশন দিয়েছি। হিউম্যান রাইটস কত সালে কোথা থেকে আসছে, কেন আসছে, কিভাবে আসছে, এটা মানার কোনো লজিক আছে কিনা। যে সাম হোয়াইট পিপল ইন সাম আইভরি টাওয়ার্স, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 7 জন সাদা ব্যক্তি বসে
সারা মানব জাতির জন্য লিখে দিল এটা হচ্ছে মানব অধিকার, এটা আমাদের মানতে হবে, দিস ইজ আটারলি ননসেন্স। এবং ওরা যে হিউম্যান রাইটসের ডেফিনেশন দিয়েছে সেখানে ওরা নিজেরাই লিখছে এটা নন বাইন্ডিং, দ্যাট মিনস আমার এটা মানতে হবে না, ইটস নট বাইন্ডিং, এটা একটা সাজেশনের মতো। এটা কিন্তু গিভেন। এটা কে দিছে অধিকার? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই আদর্শতে বিশ্বাস বাংলাদেশি জাতীয়তাবাদী দল এই আদর্শে বিশ্বাস করে না। বাংলাদেশের জাতীয়তাবাদী দল নারী অধিকারে বিশ্বাস করে, হিজড়াদের অধিকারে বিশ্বাস করে, কিন্তু পুরুষ নারী যে নারীদের অধিকার কেড়ে নিবে এবং হিজড়াদের অধিকার কেড়ে নিবে সেটা তারা বিশ্বাস করে না। আই ডোন্ট কেয়ার আপনি এমপি মন্ত্রী কি হচ্ছেন, উই ডোন্ট কেয়ার। আপনি দেশটা তো কারো বাপের সম্পত্তি না, যেটা ফ্যাক্ট সেটাকে আপনি অল্টার করতে পারেন না। তো করে এবং আমাদের 31 পয়েন্টস, আমাদের ম্যানিফেস্টো, আমাদের আপনাদের ম্যানিফেস্টো, আপনারা বলছেন, আপনাদের ম্যানিফেস্টোতে বলেছেন আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস ফিরে আনবেন, যার অর্থ মানে ধর্মীয় রিলিজিয়ন বিরোধী, ধর্ম বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না, সেটাও আপনাদের বলা হয়েছে ম্যানিফেস্টোতে। আপনারা আরও কি বলছেন ম্যানিফেস্টোতে? আপনাদের কারেন্ট হোম মিনিস্টার বলেছেন যে বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো আইন হবে না, উনি বলেছেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন। সো আপনি যেগুলো বলতেছেন সেটা ধর্মবিরোধী এবং ইসলাম বিরোধী আইন বাস্তবায়ন করার কথা বলছেন। সো আপনাদের ম্যানিফেস্টো এটা আপনি নিজে কি পড়েছেন আমি জানি না। আপনি যদি মনে করেন যে একটা ম্যানিফেস্টো নিয়ে সেটাকে আপনি বিট্রে করতে পারবেন, জনগণ সেটা মেনে নিবে, দিস ইজ নট লাইক দ্যাট। আদর্শ, আমাদের সবকিছু কিন্তু এটার এই বেসিক টার উপরে বেস করে, বেসিকটার উপরে বেস করে, কিন্তু অধিকার, কারো অধিকার অন্য কেউ কেড়ে নিতে পারে না, সেটা থামানোরও অধিকার আমাদের আছে। যাই হোক, আমি এটা নিয়ে আর কথা বললাম না, এটা কমপ্লিটলি ইররেশনাল, পুরো টপ টু বটম, মানে ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত কমপ্লিটলি ইললজিক্যাল, ইররেশনাল কিছু কথা হইলো এবং এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন, এখানে আমার নতুন করে কিছু বলার নাই।